হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ 5ই ডিসেম্বর। প্রত্যেক বছর আমরা এই 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালন করে থাকি। মৃত্তিকা বা মাটি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তা সত্ত্বেও বিশ্ব মাটি দিবস আমরা পালন করছি প্রত্যেক বছর। তো কেন আমরা পালন করছি, এই পালন করার পেছনে কি কি কারণ রয়েছে? মৃত্তিকা দিবসের এবছরের যে থিম সেটা হচ্ছে সুস্থকর শহরের জন্য সুস্থকর মাটি। এই বিষয়ের ওপরই আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি বরিষ্ঠ কৃষিবিদ এবং পরিবেশ কর্মী পার্থ ভট্টাচার্যকে। পার্থবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে আজ 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস বা বিশ্ব মাটি দিবস, ওয়ার্ল্ড সয়েল হেলথ ডে 2025। তো প্রথমে আপনার কাছ থেকে আমরা জেনে নেব যে বিশ্ব মাটি দিবস কবে থেকে শুরু। প্রথমেই আমি আকাশবাণীর শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এরপর আপনার প্রশ্নের উত্তরে বলি, ফসল চাষের সাথে সাথে মাটিকে নিবিড়ভাবে গঠন করা হয়েছে বছরের পর বছর, এবং এই শতাব্দীর আগে থেকেই যারা এক্সপার্ট আছেন, কৃষিবিদ আছেন, তারা এই বিষয়টা নিয়ে বারবার তুলে ধরছিলেন মানুষের কাছে যে মাটির স্বাস্থ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো 2002 সালে আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান ইউনিয়ন প্রথম মাটির জন্য একটি সম্পূর্ণ দিন উৎসর্গ করবার এবং এই মাটির যে তাৎপর্য সেটা বোঝাবার এবং এটাকে রক্ষা করবার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার ধারণাটা প্রস্তাব করে, এবং পরবর্তীতে বিশ্ব খাদ্য সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সহায়তায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার দিকে এগোয়। এরপর 2013 সালে ফাও এটিকে একটি বিশ্বব্যাপী অনুষ্ঠান করার বিষয়ে সম্মত হন, এবং সেই বছরের ডিসেম্বরে জাতিসংঘ তার 68তম সাধারণ পরিষদের একটা প্রস্তাবে 5ই ডিসেম্বরকে বিশ্ব মাটি দিবস হিসেবে চিহ্নিত করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই 5ই ডিসেম্বর হলো থাইল্যান্ডের রাজা মহামান্য ভূমিবল আদুলিয়াদেজের জন্মদিন, এবং এই ভূমিবল আদুলিয়াদেজ পৃথিবীতে কিন্তু প্রথম থেকেই ভীষণভাবে এই মাটির স্বাস্থ্য সম্পর্কে সোচ্চার হয়েছিলেন। তো তাকে সম্মাননা জানানোর জন্য সারা পৃথিবীতে 5ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মাটি দিবস, এবং 2014 সালে প্রথম বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। তার মানে 2013 সাল থেকে আমরা এই মৃত্তিকা দিবস পালন করার সিদ্ধান্ত নেই। হ্যাঁ, আমরা বিশ্ব মাটি দিবস কেন পালন করব আমরা? হ্যাঁ, দেখুন, মাটি হলো পরিবেশের বাস্তুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সজীব উপাদানগুলোর মধ্যে এক। আমাদের খাদ্যের প্রায় 95% কিন্তু মাটি থেকে আসে, এবং পৃথিবীর জৈব বৈচিত্র্যের 1/4 বেশির আবাসস্থল হচ্ছে মাটি। মাটির জীব বৈচিত্র্য মাটিতে কার্বন সঞ্চয় করতে, উদ্ভিদের লালন পালন করতে, দূষিত পদার্থ কমাতে, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে শুধু সাহায্যই করে না, ভূগর্ভস্থ জলের যে দূষণ রোধ এবং শোধনে এর এক বিরাট ভূমিকা। কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী মাটির এই জীব বৈচিত্র্য ব্যাপক চাপের সম্মুখীন, কারণ অস্থিতিশীল মাটি ব্যবস্থাপনা, যত্রতত্র সার ব্যবহার ভূগর্ভস্থ জীবনকে একেবারে প্রভাবিত করে ফেলেছে। তো বিশ্বব্যাপী এই যে ক্ষয়ের কারণে, মাটি ক্ষয়ের কারণে, ভূমি ক্ষয়ের কারণে
প্রতি বছর দেখা যাচ্ছে প্রায় 24 বিলিয়ন টন উর্বর মাটি নষ্ট হয়ে যাচ্ছে, যা এই মাটির যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে ভীষণভাবে এবং ভবিষ্যতে খাদ্য ও পুষ্টির নিরাপত্তাকে বিপন্ন করে চলেছে। তো অবিলম্বে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্বের যারা বিজ্ঞানী আছেন এবং নেতা মন্ত্রী আছেন। তো সেই জন্য মাটির স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো, মাটির মতো প্রাকৃতিক সম্পদকে টেকসই ভাবে পরিচালনা ও ব্যবহার করা ভীষণ ভীষণ দরকার। তাই মাটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দেশ বিদেশের বিভিন্ন স্থানে আজকে এই মাটি দিবসের আয়োজন হচ্ছে। এটা আমাদের ভুলে গেলে চলবে না কৃষ্ণেন্দু বাবু। এই যে আমাদের পায়ের তলায় যে মাটি, অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ, সেটা কিন্তু জলের ব্যাংক, অন্যদিকে কার্বনের ভল্ট। আমরা তো ব্যাংকে গিয়ে ভল্ট দেখি, কার্বন হচ্ছে জীবনের ভল্ট। এটা কিন্তু এই যে আমাদের অ্যাসিড, যে ধন, একে কিন্তু আমরা অত্যন্ত বাজেভাবে ব্যবহার করছি। সেই কারণেই আমাদের মাটিটাকে রক্ষা করতে হবে, মাটির স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে। এই কারণেই আমরা বিশ্ব মাটি দিবস পালন করব। এরপরে আমরা জানবো যে মাটি বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, সূর্যের তাপ, জল ও বায়ুর প্রভাবে কি হয়, শিলা ভেঙে যাওয়া, যে শিলা ও খনিজ কণা, পচে যাওয়া জৈব পদার্থ যেমন হিউমাস, জল, বায়ু এবং নানা ধরনের জীব যেমন অণুজীব, পোকামাকড় প্রভৃতি দিয়ে যে পদার্থ প্রায় 1000 বছর ধরে চলতে থাকা এক অবিরাম প্রাকৃতিক প্রক্রিয়ার সৃষ্টি হয়ে গাছপালা ও নানান জীবের বেঁচে থাকার প্রয়োজনীয় ভিত্তি ও পুষ্টি প্রদান করে, তাকেই আমরা মাটি বলি। অর্থাৎ এক কথায় মানে হচ্ছে যে মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম দানাদার আবরণ, মানে চামড়া, ত্বক, যা খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু এবং অসংখ্য অণুজীবের মিশ্রণে গঠিত এক সজীব বস্তু। মাটি কিন্তু সজীব বস্তু। মাটিকে যদি আমরা ঠিকমতো যত্ন নিই, আমরা অনুভব করতে পারবো। যারা খুব ভালো কৃষক আছেন তারা কিন্তু অনুভব করেন, যারা শহরে ভালো চাষ করেন, মাটির যত্ন নেন, বাড়িতে টবে চাষ করেন, তারা অনুভব করেন যে মাটিও শ্বাস প্রশ্বাস আছে, মাটির গন্ধ আছে। আমরা তো শহরে থাকি, কিন্তু শহরে গ্রামে গেলে আমরা সেই মাটির গন্ধটা কিন্তু পাই। এখন আমাদের মনে হয় যে ছোটবেলায় আমরা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু এই মাটির গন্ধটা কিন্তু আমরা এখনো আমাদের মানে নাকে ভেসে বেড়ায় সেই গন্ধ। হ্যাঁ, এই গ্রীষ্মে গরমের পর যখন বৃষ্টি পড়ে, যে ঠিক বলেছেন, গরমের পরে যখন বৃষ্টিটা পড়ে তখন মাটির একটা সোদা গন্ধ আমরা পাই, খুব ভালো লাগে। তো যাই হোক, তো প্রত্যেক বছর তো আমরা মৃত্তিকা দিবস পালন করি, এবছরও আমরা পালন করছি। 2025 সালের বিশ্ব মৃত্তিকা দিবসের থিম, এই থিমটা কি? যদিও আমি প্রথমেই বলেছি যে সুস্থকর শহরের জন্য সুস্থকর মাটি। ভারী সুন্দর প্রশ্ন করেছেন এবং অত্যন্ত প্রাসঙ্গিক। দেখুন, 2025 সালের বিশ্ব মাটি দিবসের প্রতিপাদ্য হলো যে সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি। এবং দেখুন, ফাওয়ের বিজ্ঞানীরা, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আমরা যেটা শর্টে ফাও বলি, অনুমান করছেন যে 2050 সাল নাগাদ মানে 60% পৃথিবীর মানুষ কিন্তু নগর বা শহরে বাস করবেন। এখন এই প্রতিপাদ্যটি যে শহরাঞ্চলের মাটির গুণগত গুরুত্বের উপর আলোকপাত করছে, যা জল পরিশোধন, বন্যা কমানো, বায়ুর মান উন্নত করা মতো বিষয়গুলোকে শহরাঞ্চলের স্বাস্থ্যকর মাটি কিভাবে টেকসই স্থিতিস্থাপক উন্নয়ন প্রণালীর ভিত্তি হতে পারে। মানে আমাদের শহরের, নগরের বায়ু কত বিশুদ্ধ হতে পারে, জল কত বিশুদ্ধ হতে পারে, হ্যাঁ, আমরা ভালোভাবে শ্বাস নিতে পারি, এই বিষয়গুলো তুলে ধরার জন্যই কিন্তু এই বিষয়টিকে প্রতিপাদ্য করা হয়েছে। ভূমিক্ষয় বা মাটির যে স্বাস্থ্য খারাপের, যে মাটির যে স্বাস্থ্যটা আমাদের দিন দিন খারাপ হয়ে পড়ছে, তো এর মূল কারণগুলো কি কি? হ্যাঁ, এই যে ভূমিক্ষয় হচ্ছে, মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, এর কারণ যদি বলেন তো সারের অতিরিক্ত ব্যবহার, অপব্যবহার, অবৈজ্ঞানিক সেচ পদ্ধতি, বন উজাড় করা এবং সেই বন উজাড় করে ভূমিটাকে কৃষিকাজে বা অন্য কাজে লাগানো, নির্মাণের কাজে লাগানো, জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়া জনিত যে পরিস্থিতিগুলো, নিবিড় কৃষিকাজ হচ্ছে এবং কোনো জায়গায় একচেটিয়া, ধান তো ধান, ধানের পর আলু তো আলু, এই যে একচেটিয়া ফসল চাষ হচ্ছে এবং শিল্পজনিত দূষণ বা খনিজ কাছাকাছি খনি, এই সমস্ত অতিরিক্ত পশুচারণ,
যেমন ধরুন ভারতবর্ষে প্রায় 50 কোটির ওপর গবাদি পশুর জন্য যথেষ্ট চারণ ভূমি নেই। ফলে এই যে অতিরিক্ত চারণে ভূমির অতিরিক্ত ব্যবহারে যে ঘাস খাচ্ছে গবাদি পশুরা, সেই মাটির ওপর যে ঘাসের আবরণের ক্ষতি হচ্ছে, যা মাটিকে বাতাস এবং জলের ক্ষয়ের মুখোমুখি করছে, যার ফলে মাটির গঠনও খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে যথেচ্ছ ও অসম সার ব্যবহারে মাটির স্বাস্থ্যের তীব্র ভারসাম্যহীন হয়ে পড়ছে। নাইট্রোজেন, ফসফেট, পটাশ যে গাছ, সমস্ত গাছগুলোর যে মূল খাবার, তাদের মাটিতে অনুপাত হওয়া উচিত ছিল ভারতবর্ষের মাটিতে গড়ে 4.2.1, সেটা বিচ্যুত হয়ে পৌঁছে গেছে অতিরিক্ত নাইট্রোজেন ইউরিয়া সার ব্যবহারের জন্য 7.7, ফসফেট হচ্ছে 3 এবং হচ্ছে পটাশ হচ্ছে 1। তারপর ধরুন এই যে দুর্বল নিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জল ও জলসেচের ফলে যে অন্যান্য খাবার, গৌণ এবং যে আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আছে, সেগুলো মানে ঘাটতি হয়ে যাচ্ছে এবং মাটি মরীকরণ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে লবণাক্ত হয়ে যাচ্ছে উপকূলবর্তী এলাকায়। এবং দেখা গেছে যে প্রায় 8 কোটি হেক্টরের বেশি জমি তো এই মরুকরণের পথে যাচ্ছে। এবং একটা হিসাব যেটা গ্লোবাল ফরেস্ট ওয়াচ তাদের হিসাব করেছেন যে 2013 থেকে 2023 সালের মধ্যে ভারতবর্ষে শুধুমাত্র প্রাকৃতিক বনের 95% বৃক্ষ নিধন হয়েছে। তাহলে একবার ভাবুন কি অবস্থা। আমরা যদি আমাদের পাশের রাজ্যে দেখি, একটা জলজান্ত হটস্পট হচ্ছে এই যে ব্রহ্মপুত্র উপত্যকা, সে এই বৃক্ষ ধ্বংসের জন্য বিরাট ক্ষতি হচ্ছে এবং মানে মাটি ক্ষয় কেন্দ্রিক করে তুলেছে এই উপত্যকাকে। আচ্ছা, তো একই মাটিতে এক ফসল বারবার চাষের ফলেও হচ্ছে যে পুষ্টি কমে যাচ্ছে, যেটা একটু আগে আমি বলছিলাম। তারপর ধরুন এই যে মাটির জান হচ্ছে মাটির কার্বন, যেটা কিনা 1% ঐতিহাসিক ভাবে ছিল ভারতের মাটিতে, এটা কোনো কোনো জায়গায় কমে 0.3% কমে চলে গেছে। এই যে অর্গানিক কার্বন আমরা বলি, মাটি শক্ত হয়ে যাচ্ছে, যার ফলে ছিদ্র কমার ফলে মাটির জল ধারণ ক্ষমতা, তারপরে বায়ু চলাচল, গ্যাস নির্গমন, এগুলো কিন্তু মানে কমে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, মানে মাটিটার উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং মাটি অত্যাধিক সার নির্ভরতা হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে শিল্প দূষণ, খনির কথা বলছিলাম, ভারী ধাতু যেমন ধরুন হচ্ছে পারদ, নিকেল, ক্যাডমিয়াম, দস্তা, কপার, কোনো কোনো জায়গায় অনেক বেশি পরিমাণে এই ভারী ধাতুগুলো মানে ফসলে চলে আসছে মাটিতে বেশি থাকার ফলে। একদিকে যেমন মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে, অন্যদিকে এই যে উপকারী জীবাণু বা অণুজীব যেগুলো মাটিতে থাকে, তাদের কিন্তু কর্মতৎপরতা মাটিতে কমে যাচ্ছে, যার ফলে মাটি অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল মানে এই কারণেই আমাদের মানে কৃষক বন্ধুরা হয়তো তাদের যে মানে যে ফলনটা তারা চায়, সেই ফলনটা কিন্তু তারা আজকে পাচ্ছে না এই মাটির অনুর্বরতার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই। মাটির যে স্বাস্থ্যের এই যে ভগ্নদশা বা অবক্ষয়ের এর মূল প্রভাব বা তাৎপর্যটা কি? এটা তো একটা অত্যন্ত আপেক্ষিক প্রশ্ন যে যে কারণগুলো বললাম, মাটির ভগ্ন দশা এবং ভূমি, এর তাৎপর্য কি? তাৎপর্য কিন্তু বিশাল হয়ে যাচ্ছে। যেমন ধরুন অর্থনৈতিক প্রভাব, কৃষি উৎপাদনশীলতা হ্রাস হওয়ার ফলে সরাসরি ফসল উৎপাদন কমছে, জৈব সারের বদলে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে মাটির স্বাস্থ্যের অবনতির জন্য একটা দুষ্ট চক্রে পড়ে যাচ্ছেন, যে মাটিকে আর আগের জায়গায় নিয়ে যেতে পারছে। এটা যে একটা অর্থনৈতিক প্রভাব সরাসরি। সামাজিক প্রভাব হচ্ছে ধরুন মাটির অবক্ষয়ের ফলে এই যে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার জন্য যে হুমকি, এটা যথেষ্ট ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে দরিদ্র এবং সুবিধা বঞ্চিত এলাকায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 25-26 সালে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এবারে 100টা পিছিয়ে পড়া এরকম জেলাতে মানে মাটির স্বাস্থ্য ঠিক করবার জন্য, ধনধান্য এবং ফসল বাড়াবার জন্য, চাষির আয় বাড়াবার জন্য, এই সামাজিক প্রভাব ফিরিয়ে আনার জন্য এই ধনধান্য প্রকল্প 24,000 কোটি টাকার ঘোষণা করেছেন। এবং এই যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনাও চলছে, যে প্রায় প্রতি একরে 20,000 টাকার কাছাকাছি এই যে সাবসিডি দেওয়া। এই সমস্ত এই যে সামাজিক প্রভাব, মাটি খারাপ হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে চাষির ওপর চাপ আসছে, এই ঝুঁকি থেকে কি করে কৃষককে বাঁচানো যায় তার জন্য নানান চেষ্টা চরিত্র করা। তারপর ধরুন যে আয়ের জন্য যে সুস্থ মাটির উপর নির্ভরশীল কৃষিরা, এই উৎপাদন কমে গেলে তারা কিন্তু ঋণের চক্রে পড়ে যাচ্ছেন, তারা মানে ঋণ শোধ করতে পারছেন না। এটা একটা বিরাট সামাজিক প্রভাব। এরপর ধরুন সাংস্কৃতিক প্রভাব হচ্ছে যে মাটির অবক্ষয়, উর্বরতা হ্রাস একটা সম্প্রদায় ভিত্তিক যে ঐতিহ্যবাহী কৃষিকাজ, সেটাকেও ক্ষতিগ্রস্ত করছে।
এবং এক সময় যেটা টেকসই চাষ ছিল, এখন সেটা তারা সেখান থেকে সরে এসে ওই রাসায়নিক সার, পেস্টিসাইড নির্ভর চাষের দিকে ঝুঁকছে। এরপর ধরুন এই যে মাটির খারাপের জন্য পরিবেশগত প্রভাব পড়ছে কি না, মাটির অবক্ষয়, উর্বরতা হ্রাস সরাসরি জীব বৈচিত্র্যের উপর ভীষণ প্রভাব ফেলছে, যার ফলে সুস্থ মাটির উপর নির্ভরশীল যে বাস্তুতন্ত্র সেটা হচ্ছে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় জীব বৈচিত্র্য চরম ক্ষতির মুখে পড়ছে। এছাড়া অন্য তাৎপর্য হচ্ছে যে দেখুন জল দূষণ বৃদ্ধি পাচ্ছে। মাটির অবক্ষয়, পলিকণা, কীটনাশক এবং সার শুধু কাছাকাছি জলাশয়ে নিয়ে ফেলছে তা নয়, জলকে দূষিত করছে তা নয়। এবং এই যে ধরুন আমরা গঙ্গার জল খাচ্ছি, আমরা বিভিন্ন শহর নগরে কাছাকাছি নদীর জল পরিশোধন করেই তো আমাদের জল সরবরাহ হচ্ছে। সেই জলকে পরিশোধন করাও কিন্তু একটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এগুলো সবই কিন্তু মাটির সঙ্গে ওতপ্রোত জড়িত। তারপর ধরুন এই যে মাটির অবক্ষয়ের জন্য জলবায়ু পরিবর্তন। আজকে যে মাটি কার্বনকে ধরে রাখার জন্য প্রধান কাজ করে, মাটিকে কার্বন সিঙ্ক হিসেবে ব্যবহার হয়, সেইটা মাটি আজকে কার্বন নির্গমনকারীতে প্রমাণিত হয়ে যাচ্ছে, রূপান্তরিত হয়ে যাচ্ছে। মাটি থেকে নানান গ্যাস হয়ে মাটির কার্বন শেষ হয়ে যাচ্ছে। তো এই যে বিশ্ব উষ্ণায়নকে আরো তীব্র করে মাটির বাস্তুতন্ত্রের যে সার্বিক যে স্থিতিস্থাপকতা, সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে গেলে আজকে এই মাটির যে নিরাপত্তা, মাটির সুস্থতা বজায়ের জন্য কিন্তু সকলকে আমাদের নজর দিতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি ঐতিহ্য ব্যবস্থা বাঁচিয়ে রাখার কথা বলা হচ্ছে, তো এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম কৃষি ঐতিহ্যের কথা বলছিলাম, এবং আপনাদের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, তারপর ধনধান্য কৃষি যোজনা, কেন্দ্রীয় সরকারের এই যোজনাগুলোর কথা বলছিলাম। দেখুন সারা পৃথিবীতে কিন্তু এই কৃষি ঐতিহ্য ব্যবস্থাপনা হলো মানে এমন একটা ধরনের কৃষি ইকোসিস্টেম যা দীর্ঘকাল ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে, এবং যা জীব বৈচিত্র্য, একটা নির্দিষ্ট জায়গায় গবাদি পশু, বিভিন্ন ফসল একসঙ্গে সহাবস্থান এবং সংরক্ষণ হচ্ছে, মানে চাষ হচ্ছে। বুঝতে পারছেন তো? ধান চাষ হচ্ছে, গরু, হাঁস, মুরগি পালন হচ্ছে, আবার মাছ চাষ হচ্ছে। বুঝতে পারছেন তো? সহাবস্থান এবং সংরক্ষণ। যেমন সাংস্কৃতিক ঐতিহ্য, মানে কৃষকের যে নিজস্ব জ্ঞান পদ্ধতি, সেগুলোর কিন্তু সংরক্ষণ হচ্ছে। যেমন ধরুন আমরা বলি, ধরুন মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত আম বাগান আছে, সেই আম বাগানগুলোতে বর্ষাকালে আমরা কলাইয়ের চাষ করি, দেখেছেন তো? এরকম ধরুন হচ্ছে যে সর্ষে চাষের সময় সেখানে হচ্ছে যে মৌমাছির বাক্স রাখা, এগুলো চাষীদের পদ্ধতি। তারপর ধরুন মাটি সংরক্ষণ করবার জন্য হচ্ছে যে তারা, আপনারা যখন ধান কাটা হচ্ছে, সেই ধান কাটবার পর, বোরো ধান কাটবার পর তারা হচ্ছে গভীর চাষ দেয়, কারণ জল যাতে মাটিতে প্রবেশ করে থাকে। এই যে পরম্পরাগত ঐতিহ্য, এই যে জ্ঞান। তারপর ধরুন নিম পাতা জলের মধ্যে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে জলের সাথে মিশিয়ে সেটাকে কীট শত্রু মারবার জন্য চাষীদের ব্যবহার করা। বুঝতে পারছেন তো? একই সঙ্গে মিশ্র ফসল চাষ করা, ধরুন ভুট্টা চাষ করছেন, সেই সঙ্গে কড়াইশুঁটি বা শিম চাষ করছেন। এই যে কৃষকদের পুরনো পদ্ধতিগুলো ছিল, এগুলোকে বাঁচিয়ে রাখা, এই যে বিশ্বব্যাপী এই গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য ব্যবস্থা, যেটা আমরা ইংরেজিতে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম বলছি, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব এবং হচ্ছে অত্যন্ত টেকসই কার্যকর ব্যবস্থা। এগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতেই হবে। হ্যাঁ, সেগুলোই আমি বলতে চাইছি যে উন্নত প্রযুক্তি কিন্তু অনেক বেশি পয়সা লাগছে, কিন্তু সেটা যেন আমাদের যে স্থানীয় ঐতিহ্য, পরিবেশ আছে, প্রকৃতি আছে, সেটার সঙ্গে খাপ খাওয়াতে পারে, এমন আমাদের প্রযুক্তি চাই। ঠিক। শহর বা নগরের যে মাটির স্বাস্থ্য রক্ষায় সুস্থ পরিবেশের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? হ্যাঁ, দেখুন ভূমিক্ষয় এবং মাটি সংরক্ষণের সমাধানের জন্য কিছু কৌশল তো আজকে নিতেই হবে, এবং যার লক্ষ্য হবে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা, এবং মাটি যাতে জীবজগৎ ও পরিবেশকে প্রয়োজনীয় বাস্তুশান্ত পরিষেবা, মানে ইকোসিস্টেম সার্ভিস যেটা আমরা বলি, যেন দিতে পারে, তার ক্ষমতা যেন সবসময় টিকিয়ে রাখতে পারে। এবং শুধু মানুষ নয়, সমস্ত জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী যেন সবাই ভালোভাবে বাঁচতে পারে। তো এর জন্য নগর পরিকল্পনার যে নীতি আছে, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, সেই যে পলিসিতে কিন্তু এই মাটির স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করতে হবে। কিরকম? যেমন ধরুন পরিবেশ সংরক্ষণের সাথে যে উন্নয়নের জন্য যে নির্মাণ কাজ তো চালিয়ে যেতেই হবে, তাই না? আবার পরিবেশকেও ঠিক রাখতে হবে। তো এই জন্য তার ভারসাম্য বজায় রাখতে গেলে সবুজ অবকাঠামো, টেকসই ভূমি ব্যবস্থাপনা, মাটির যে দূষণ হচ্ছে, ক্ষয় হচ্ছে, এবং মাটি সিলিং, কৃষ্ণদেব এই শব্দটা নতুন বলছি, মাটি সিলিং মানে হচ্ছে মাটি যে সবুজ
ঘাসওয়ালা মাটি থাকবে, সেইটাকে কংক্রিট হয়ে যাচ্ছে। বিভিন্ন আবাসনে যান, রাস্তায় যান, খেলার মাঠে যান, শুধু কংক্রিটের জঙ্গল। কংক্রিট। এই যে মাটি সিলিং এর প্রভাব কমানোর যে প্রতিকার কৌশল, সেটাকে কিন্তু নিতে হবে। এবং জল সংরক্ষণের ব্যবস্থাপনা, ঠিক আছে, এইগুলো যদি নগর ও শহরগুলো যেটা ক্রমে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, সেখানে কিন্তু সবুজের সমারোহ যেখানে কমে যাচ্ছে, সেখানে কিন্তু এইগুলো ব্যবস্থা করতে হবে। কিরকম না, এই যে কংক্রিটের মতো অবেধ্য এই যে পৃষ্ঠের সৃষ্টি কমিয়ে, যেখানে আমরা ধরুন গাড়ি চলছে, একটা গাড়ি তো গ্যারেজে আছে, গাড়িটা চলবে, এই যে ড্রাইভওয়ে যেটাকে আমরা বলি, বা ধরুন আবাসনের মধ্যে রাস্তা, পাড়ার মধ্যে রাস্তা, এগুলো যাতে কতটা কংক্রিট কমিয়ে আমরা ছিদ্রযুক্ত, মানে ভেতরে যাতে জল প্রবেশ করতে পারে, আমরা এমন ভাবে জায়গায় জায়গায় ফুটো করব, করে সেখানে আমরা আচ্ছাদন লাগাবো, ঘাসের রাস্তা করব, যেখানে কিনা মাটি ভেতরে ঢুকতে পারে, মাটি এবং ভেদ করে যাতে মাটি জল প্রবেশ করতে পারে। বুঝতে পেরেছেন তো? তারপর ধরুন যে জল মাটিতে শুধু অনুপ্রবেশ করবে না, আমাদের ল্যান্ড প্ল্যানিং বা যে ভূমি ব্যবহার, সেটাও কিন্তু এমন ভাবে করতে হবে যাতে উর্বর জমিকে আমরা রাস্তা বানাবো না। বুঝতে পারছেন তো? এবং এই যে ব্যবস্থাপনা গুলো করব, এগুলোকে কিন্তু মানে সমস্ত মানুষগুলোকে একত্রিত করতে হবে, মানুষ মানে পুরো সম্প্রদায়কে জড়াতে হবে। এখানে কিন্তু শুধু সরকারের ভূমিকা নয়, নেতা নেত্রীদের ভূমিকা নয়, এখানে মানে নেতা থেকে, মন্ত্রী থেকে, নাগরিক থেকে শুরু করে সমস্ত মানুষের যাতে যোগদান থাকে। কারণ এটা মনে রাখতে হবে, এই যে সবুজ ছাদ, রেন গার্ডেনের মতো সবুজ স্থান, রাস্তার ধারে গাছ লাগানো, এই অবকাঠামোগুলো কিন্তু ঝড়ের জল প্রবাহ যেমন কমাবে, ঝড় যেমন কমাবে, নগরে তাপের মানে উষ্ণতা যেমন কমাবে, তেমনি বায়ু এবং পলি দূষণ কমাবে, এবং জৈব বৈচিত্র্য সবাই বেঁচে থাকবে। বুঝতে পারছেন তো? এবং আর কি করব, আমরা যে শহরে আমরা মানে সবুজ অংশ, মানে যেগুলো পচনশীল বর্জ্য, সেগুলোকে এক জায়গায় জোনিং করতে হবে, যে আমরা কোথায় কঠিন বর্জ্য রাখবো, যেমন কাঁচ, লোহা ইত্যাদি, আবার কোথায় আমরা যেগুলো পচনশীল জৈব, সেগুলোকে এক জায়গায় রাখবো। এবং সেখানে আমরা অণুজীবের যে কনভার্টার আছে, বায়ো ডিকম্পোজার আছে, সেগুলো দিয়ে সেগুলো যাতে কম্পোস্টে আবার মাটিতে প্রয়োগ করা যায়, গাছে প্রয়োগ করা যায়, এরকম ভাবে কিন্তু আমাদের নগর পরিকল্পনা। হ্যাঁ, মানে এটা মনে রাখা দরকার যে মৌলিক বিষয় হচ্ছে যে মাটি আমাদের সন্তান, মাটি আমাদের বন্ধু, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটা ভালোবাসা ও শ্রদ্ধার সাথে বিবেচনা করতে হবে। প্রত্যেককেই মনে রাখতে হবে মাটিটাকে আমাকে বাঁচাতে হবে। সবশেষে আকাশবাণীর শ্রোতাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? আকাশবাণী শ্রোতা বন্ধুদের একটা কথা একটু অন্যভাবে বলতে চাই, দেখুন আপনাদের কিরকম লাগে। আমাদের সকলেরই উন্নতির জন্য প্রযুক্তি যেমন চলছে, মোবাইল আসছে, টিভি সরিয়ে অন্যান্য জিনিস আসছে, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আসছে, অনেক নতুন নতুন যন্ত্র আসছে, সব ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু প্রকৃতির আমাদের তৈরি করেছে, প্রকৃতিকে আমাদের কিন্তু বিশুদ্ধ রাখতে হবে। এবার ধরুন আমাদের এই যে অস্তিত্ব যদি আমরা ভাবি, আমাদের অস্তিত্বের অক্ষটা হচ্ছে একটা বিশাল লম্বা, প্রায় 15 কোটি কিলোমিটার। এর শেকড় যদি পৃথিবীতে হয়, তাহলে ছাউনি হচ্ছে কোথায় না সূর্যের পৃষ্ঠে। আমরা তো পৃথিবীর পৃষ্ঠে মানুষ হিসেবে বিচরণ করছি, আমাদের এখানে শেকড়, আর প্রায় 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের পৃষ্ঠে পর্যন্ত বিস্তৃত এই যে মহাবিশ্বর কথা বলি। এখন পৃথিবী গ্রহ হলো একমাত্র জীবন্ত গ্রহ। পৃথিবীর মতো মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলিও সূর্যের আলোতে কিন্তু স্নান করে, কিন্তু পৃথিবী ভিন্ন অন্য কোনো গ্রহে আমরা কিন্তু প্রাণের অস্তিত্ব পাই না। কারণ কি? কারণ হচ্ছে সালোক সংশ্লেষ। আমি যেটা নতুন কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইংরেজিতে আমরা বলতে পারি যে ফটোসিনথেটিক গভর্নেন্স, অর্থাৎ সালোক সংশ্লেষীয় শাসন। সেটা কিরকম? যেমন ধরুন এই যে সালোক সংশ্লেষ হচ্ছে একটা কি মহাজাগতিক ও প্রাকৃতিক ঘটনা, যা পৃথিবী থেকে কেবলমাত্র দুটো পদার্থ বেছে নেয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল, যেখানে শুধুমাত্র ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ, শৈবাল এবং কিছু অণুজীব এই সূর্যের আলোকে বায়ুমণ্ডলীয় কার্বনের মধ্যে আটকে জীবনে রূপান্তরিত করে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলছি, মানে আমরা বলতে পারি সালোক সংশ্লেষ হলো একটা আধ্যাত্মিক ঘটনা, স্পিরিচুয়াল ফেনোমেনন, যার মাধ্যমে আলো জীবনের আত্মায় প্রবেশ করে। আচ্ছা, বোঝাতে পারলাম? হ্যাঁ, এখন দেখুন আমরা যদি একটু গভীর ভাবে ভাবি, তবে অনুভব করব যে উদ্ভিদ, প্রাণী তথা সমস্ত জীব কিন্তু কোনো না কোনো ভাবেই সালোক সংশ্লেষের উপর নির্ভর করে, যা বিভিন্ন জৈব বস্তুপুঞ্জ, বাস্তুতন্ত্র, এই যে প্রজাতির মাধ্যমে বিভিন্ন রূপে
জীবনকে একত্রিত করে, আমরা যে জৈব বৈচিত্র্য বলছি না, এবং আমাদের পৃথিবী এই জীবনের সাথে প্রাণের পরিচয় কিন্তু অনুরণিত হয়। এই যে আমাদের পৃথিবী জীবন্ত বলি আমরা কেন, এই কারণে সালোক সংশ্লেষ। আমাদের কৃষি ফসলে সালোক সংশ্লেষের দক্ষতা যত বেশি হবে, মানে একটা ফসল যত ভালো সালোক সংশ্লেষ করবে, তার কিন্তু সালোক সংশ্লেষের রিজার্ভ ব্যাংক তত সমৃদ্ধ হবে, খাদ্য পুষ্টি তত বাড়বে, মানে ফলন বেশি হবে এবং সে লাভবান বেশি। এবং এর জন্য কিন্তু মানে একটা প্রথম শর্ত যে মাটিকে কিন্তু সুস্থ সবল হতে হবে। তো এরকম সালোক সংশ্লেষ যেমন উদ্ভিদকে বাঁচাচ্ছে, উদ্ভিদকে বাঁচিয়ে খাদ্য তৈরি করছে, তেমনি কিন্তু আবার এই যে উদ্ভিদ তার বাষ্পীভবনে বৃষ্টিপাত করছে, তাপমাত্রা কমাচ্ছে, বায়ুমণ্ডলে যে কার্বনকে জীবনে রূপান্তর করছে। বুঝতে পারছেন তো চক্রটা? তাহলে এই যে পৃথিবীর জলবায়ু ব্যবস্থাও কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে পরোক্ষে সালোক সংশ্লেষের মাধ্যমে। তাই আমি বলতে চাইছি যে আমাদের খাদ্য নিরাপত্তা, মাটি, বাতাস ও জলের যে বিশুদ্ধতা, যে উন্নয়নের যে সামগ্রিক অগ্রগতি, এই যে পুরো পরিচালনাটা আমরা যদি এর ছন্দ প্রকৃতির থেকে নিতে পারি, যেরকম ভাবে পরিবেশ বান্ধব প্রকৃতির যে মূল নিয়মগুলো পরিচালিত হয়, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে যদি আমরা এইরকম ভাবে আমাদের শহরের এবং গ্রামের যে উন্নয়ন প্রণালী, নগরের উন্নয়ন পরিকল্পনাগুলো করতে পারি, যে কোনো কিছু ফেলবো না, আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ, মাটি, জল, বাতাস কিছুতেই নষ্ট করব না, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা প্রাণবন্ত, সুস্থ, প্রতিশ্রুতিশীল, টেকসই, সুখী ভবিষ্যৎ গঠন করতে পারবো। শেষ করি এই কথাটা বলে, যদি আমরা সুস্থ মাটি তৈরি করতে পারি, তাহলে সুস্থ শহরে শিশির ভেজা ঘাসের ওপর আমরা দাঁড়িয়ে সুস্থভাবে শ্বাস নিতে পারবো। বাহ, খুব সুন্দর উপমা দিয়ে আপনি শেষ করলেন। আমাদের হাতে তো আর একদম সময় নেই। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। এই মৃত্তিকা দিবসে সুস্থকর শহরের জন্য সুস্থকর মাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম বরিষ্ঠ কৃষিবিদ এবং পরিবেশ কর্মী পার্থ ভট্টাচার্যকে। পার্থবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। অনেক ধন্যবাদ। নমস্কার। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।